দর্শক স্বাগত আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সঙ্গে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি আজ শপথ নিয়েছেন এই ব্যাপারটি এবং তার সাথে সংশ্লিষ্ট আরও কিছু ব্যাপার নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি আপনাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার একদম পাশে আছেন আরশাদ মাহমুদ, সিনিয়র সাংবাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরেই আছেন মীর আরশাদ, সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি প্রথমেই আরশাদ মাহমুদ আপনার কাছে আসতে চাই। আমি যেটি প্রথমেই বলছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন আজ। তো এই বিষয়টি, এই যে বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে, এই পুরো বিষয়টিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এটা শুধু পশ্চিমবঙ্গে তো না, মানে আশেপাশের যেমন আসাম, উড়িষ্যা, সেখানেও বিজেপির উত্থান হয়েছে আমরা দেখতে পেলাম। আর কালকেই আমি একটা রিপোর্ট পড়ছিলাম বিদেশি পত্রপত্রিকায় যে এখন মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী ভারতের একমাত্র নেতা, এরকম মনে হচ্ছে। আর পশ্চিমবঙ্গে যে ব্যাপারটা এরকম ঘটতে যাচ্ছে এরকম আভাস কিন্তু পাওয়া যাচ্ছিল এবার। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 10-12-13 বছর এক নাগাড়ের ক্ষমতায় ছিলেন, তো মানুষ, যদিও শেষের দিকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলা বাঁচাও বা বাংলা ভাষাকে বাঁচাও এরকম একটা মানে আওয়াজ তুলেছিল তৃণমূলের পক্ষে যারা, কিন্তু সেটা তো দেখা গেল কাজ হয়নি। তার একটা কারণ হলো আমরা তো প্রায় কলকাতা যাই বা ইন্ডিয়াতে, অবশ্য গত 2 বছর থেকে যাওয়া হচ্ছে না, সেটা তো অন্য কারণ। তো তখনও দেখেছিলাম যে মানুষের মধ্যে, বিশেষ করে একদমই সাধারণ মানুষ যারা, যেমন আমাদের দেশের সাধারণ মানুষ দেখবেন যে তারা রাজনীতিবিদদের প্রতি একটা পর্যায়ে খুব মানে বীতশ্রদ্ধ হয়ে যায়। তারা দিনের পর দিন মানে তাদের আশাহত হয়, বৈষম্য বাড়ে সমাজে। যেমন আমাদের কথাই বলি যে এই দেশটা স্বাধীন হয়েছিল, মানে প্রথম কথা ছিল যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করে, ঠিক না? তো সেই জন্য আমরা মুক্তিযুদ্ধ করলাম, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম। উদ্দেশ্য কী ছিল? যে একটা বৈষম্যহীন সমাজ আমরা পাবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীন হলো ঠিকই, কিন্তু তারপরের যে বছরগুলো, এত 54 বছরে দেশে তো বৈষম্য কমলো না। এবং দুঃখজনকভাবে যারা শাসন ক্ষমতায় ছিল তা শুধু তাদেরই অবস্থার পরিবর্তন হলো, তারাই ফুলে ফেঁপে উঠলো, কিন্তু সাধারণ মানুষ যে পর্যায়ে ছিল সেখানেই থাকলো, তাদের আর কোনো উন্নতি হলো না। ফলে সাধারণ মানুষ এই যে রাজনীতিবিদদের কথাবার্তা, যে বৈষম্যহীন সমাজ, মানে আপনাদেরকে সব মানে কি বলে ভাত কাপড় দিব, বাড়ি দিব, এই সমস্ত কথাই থেকে যায়। পশ্চিমবঙ্গে ঠিক একই ব্যাপার হলো। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, এইটা শ্রী, ওইটা শ্রী, অনেক কিছু করেছিল, কিন্তু বাস্তবতা হলো এই পশ্চিমবঙ্গের মানুষের চাকরি নাই, তারা অন্যান্য জায়গায় যাচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ নাই। এখন আপনি দিনের পর দিন খালি হিন্দুত্ববাদী, আমাদের এখানে যেমন এই যে মানে একটা ধোঁয়া তুলেছিল না যে এই কি মৌলবাদীরা ক্ষমতায় আসবে, এটা সেটা, ওই ফলে মানুষকে বিষিয়ে দেওয়া যে খবরদার মৌলবাদী আসলে তবে স্বাধীনতা বিরোধীর পক্ষে। তো মানুষজন চিন্তা করলো যে আরে স্বাধীনতা হয়েছে 54 বছর, 55 বছর হয়ে গেল, হ্যাঁ, তো এখনও যদি আমরা ওইটা নিয়েই ওই গান গাইতে থাকি, তো ওই গান গেয়ে তো আমার তো কোনো উপকার হচ্ছে না, সাধারণ মানুষের তো কোনো উপকার হচ্ছে না। তো আমি দেখব যে এই দেশের সততার সঙ্গে কে রাজনীতি করে, বা সততার সঙ্গে যারা মানে দেশ কারা চালাবে, যারা ঘুষ খাবে না, যারা অন্যায়কে প্রশ্রয় দেবে না, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবে, এইরকম। তো সেই কারণেই যে জামাত যে আমাদের এই গত নির্বাচনে এতগুলা ভোট পেল, এটা তো অবিশ্বাস্য, তাই না? কেন পেল? তো আমি সবসময় বলি যে এটা অনেকে বলে না যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করো না, এটা মুক্তিযুদ্ধের কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো মুক্তিযুদ্ধকে যারা ব্যবসা হিসেবে নিয়েছে, মুক্তিযুদ্ধকে ভাঙিয়ে খেয়েছে, তাদের জন্য মানুষ বিরক্ত হয়ে গেছে।
এটা হলো বাস্তবতা। আমরা এই বাস্তবতাকে স্বীকার করতে চাই না। তো পশ্চিমবঙ্গেও ঠিক একই ব্যাপার হয়েছে, যে তুমি আর কতদিন বাংলা বাঁচাও, এইগুলো কথা। আমাদের তো পেটে ভাত নাই, আমাদের তো চাকরি বাকরি নাই, আমাদের গ্রাজুয়েট ছেলেরা কোথাও মানুষ আসলে সেখানে একটু বিরক্তই হয়ে গেছে, যার প্রতিফলন আসলে আমরা ভোটের রাজনীতিতে দেখতে পাচ্ছি। সেটাই আসাদ মাহমুদ, আমি আপনার কাছে আসবো। আমি একটু মীর আরশাদের কাছে যেতে চাই। মীর আরশাদ, গত 5 বছর ধরে বিধানসভায় প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দুই ছিল হচ্ছে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হচ্ছে প্রধান বিরোধী বলা যায় আর কি। তো তৃণমূলের শক্ত ঘাঁটি হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে পশ্চিমবঙ্গ হচ্ছে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। মমতার এই ভূমিধস হারকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। যারা শুনছেন সকলকে ধন্যবাদ। আসলে শুভেন্দু অধিকারী কিন্তু একটা সময় মমতার সাথেই ছিল, পরে আবার তাদের একটা ফ্র্যাকশন চলে আসলো। তো শুভেন্দু অধিকারী যেটা দেখলো যে এখানে পপুলিস্ট ভাবে যদি আমি চিন্তা করি, হ্যাঁ, ধর্মটাকে যদি পুঁজি করে আমরা চিন্তা করি, কারণ কলকাতায় উন্নতি হয় নাই বা কলকাতায় ওই মাত্রায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই, এটাও যেমন সত্য। আবার বিজেপি যেসব জায়গায় ক্ষমতায় ছিল আগে থেকে, সেখানে যে খুব বেশি মাত্রায় দারিদ্র্যের হার কমে গেছে, সেখানে যে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সেখানকার মানুষ যে অনেক ভালো আছে, বিষয়টা ঠিক এরকম না। কিন্তু এখানে ওনারা যে স্ট্র্যাটেজিটা বেছে নিয়েছে বিজেপি কলকাতার ক্ষেত্রে, যে মানুষকে এই যে ধর্ম দিয়ে, হিন্দুত্ববাদ দিয়ে, হ্যাঁ, এটা প্রচার করে মানুষকে এক প্রকারের এটা ইন্টারনালি মানুষকে একদম জাগ্রত করে ফেলা যে আমাদের এটা হিন্দু রাষ্ট্র হবে। ইভেন সে সরাসরি বলছে কিন্তু যে মুসলমান থাকা যাবে না, সবাই ধর্ম পাল্টে ফেললো, হ্যাঁ, এবং রীতিমতো হুমকি ধামকি, এটা কোনো সিভিলাইজড কান্ট্রির পর্যায়ে পড়ে না। তো সেখানে আমরা অনেকটা ভালো আছি আমাদের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এমনও আমরা দেখতেছি যে আমাদের দেশের ব্যাপারেও, একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারেও যে ধরনের কথাবার্তা, হুমকি ধামকি, দখল করে নিতে হবে, এটা সেটা। আরো একটা বিষয় যে আমরা খেয়াল করলাম, ইলেকশনের আগে একটা বড় সংখ্যক মানুষকে তারা কিন্তু ভোট দিতে দেয় নাই। অবাঙালি বাঙালি বলে যে তারা ইন্ডিয়ান না, অথচ যুগের পর যুগ, এবং তাদের মধ্যে মুসলমানের সংখ্যাটা বেশি। মূল টার্গেটটা হচ্ছে যে ওখানে যারা সংখ্যা লঘু আছে তাদের উপরে যে ইয়াটা পপুলিস্ট ভোটটা নিয়ে, আমাদের দেশেও কিন্তু এই ধরনের একটা প্রবণতা আমরা দেখি যে এটাকে। সো এই জায়গাটা আমি যেটা মনে করি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই পারে কি চলছে সেটা গতকালকেও আমি আমার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছি। আমাদের যে কোনো একজন রাজনৈতিক নেতা, সে কোনো একটা জায়গায় গিয়ে একটা মসজিদে গিয়ে বলতেছে যে, আমি নামটা বলছি না তার, বলতেছে যে মুসলমানদেরকে সচেতন থাকতে হবে, মুসলমানরা যদি ইমানি দায় দায়িত্ব পালন না করে, তাহলে এই যে গেরুয়া পতাকা আমাদের দেশের পাশে চলে আসলো। এই যে কেন হচ্ছে যে শুধু মুসলমানদেরকে সে সজাগ থাকতে বলতেছে। আমাদের পলিটিক্যাল এরেনায় যারা আমরা রাজনীতি করছে, বিভিন্ন দল আছে এখানে, তাদের রাজনৈতিক বয়ান উৎপাদনের সময়, রাজনৈতিক বক্তব্যের সময় কিন্তু এটা খুব সচেতন থাকা উচিত বলে আমি মনে করি। যে ওখানে যখন সংখ্যালঘু মুসলমানরা তারা যখন নিপীড়িত হচ্ছে, আমার এখানে আমি এমন কোনো বক্তব্য দিব না, এমন কোনো কার্যক্রম করব না যেটাতে আমার সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায়, তেমন বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি। সো এই জায়গাটাই হচ্ছে আমি আজকে এই যে টক শোতে বলছি, এটা হয়তো অনেকের কাছে যাবে, অন্যান্য যারা আছে ওনারা আছে, সব জায়গা থেকে এই মেসেজটা দেওয়া যায় বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ইতিহাস, সেটাকে আমরা আরো অটুট করব। ওই পাশে যদি অপারেশন হয়, নির্যাতন হয়, সেটার প্রতিবাদ আমরা অবশ্যই করব, কিন্তু এই পাশের যে আমাদের ভালোবাসার সম্পর্ক, আমাদের হৃদ্যতার সম্পর্ক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ যে আমরা একসাথে মিলেমিশে থাকি, অনেক সময় আমরা কিন্তু ভুলেও যাই যে আমাদের বন্ধুটা, আমরা যার সাথে এতদিন চলছি, সে আসলে কোন ধর্মের। আমরা কিন্তু ওটা, আমাদের দেশের এটা দীর্ঘ সময়ের ঐতিহ্য, আমাদের কালচারটাই এরকম। সো আমাদের এই মূল চ্যালেঞ্জ হবে যে এই যে আমাদের কাঠামোটা, এই যে শক্ত ভিত্তিটা, এটা যেন কেউ ব্যবহার করতে না পারে, এটা যেন কেউ ফ্র্যাকশন করতে না পারে ওই অজুহাতে, ওই পারের যে সমস্যা হচ্ছে সেটার অজুহাতে, যেন আমাদের এখানে কোনো সুবিধা মানে আমাদের যাতে সম্প্রীতিটা নষ্ট না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের এই যে আলোচনা, এবং আমি মনে করি এটা আরো বেশি আলোচনা হওয়া উচিত এই টপিকে, যে আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত।
আচ্ছা, আমরা একটু আরশাদ মাহমুদ ভাইয়ের কাছে আসতে চাই। পশ্চিমবঙ্গ আসলে একটি সীমান্তবর্তী রাজ্য, যার সীমান্তের অধিকাংশ দিকে যদি আমরা দেখি সেখানে বাংলাদেশের অবস্থান। তো বাংলাদেশ যেহেতু প্রতিবেশী দেশ, তো সেহেতু বাংলাদেশ কিভাবে দেখছে আসলে পশ্চিমবঙ্গের এই যে সরকারের বদলটাকে? পররাষ্ট্রনীতি কি হতে পারে, আর কতটা পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? পরিবর্তন তেমন কিছু হবে না, হওয়ার কোনো কারণও নাই। আর 2 নম্বর কথা হলো, রাজনীতিবিদরা যেমন শুভেন্দু অধিকারীর কথাই বলেন, তিনি অনেক মানে খুব আপত্তিকর মন্তব্য করেছেন বাংলাদেশের ইয়ে নিয়ে, ধর্ম নিয়ে, সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে। এগুলো হলো রেটরিক বলে ইংরেজিতে আর কি, কেমন যে আপনি ক্ষমতার বাইরে থাকলে এক ধরনের কথা বলবেন, ক্ষমতায় গেলে তখন তাকে বিভিন্ন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে তাকে কাজ করতে হবে। এখন ওই যে কিছুদিন আগে বলেছিল না, আমি নিজে শুনেছি এটা, শুভেন্দুকে বলতে যে বাংলাদেশকে দখল করতে আমাদের 5 মিনিটও লাগবে না। হ্যাঁ, তো এগুলো হলো মাঠ গরম করা কথাবার্তা। এগুলা কিন্তু এখন যেহেতু সে ক্ষমতায় আসছে, আর প্রথম কথা হলো যে পশ্চিমবঙ্গ তো একটা রাষ্ট্র না, পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, মানে ইন্ডিয়ার একটা প্রদেশ। ইন্ডিয়াতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ঠিক করে, বা তাদের দায়িত্ব হলো পররাষ্ট্রনীতি কি হবে। তো সেখানে তারা বলে যে পররাষ্ট্রনীতি হবে আমরা প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব করব, বা আমরা কারোর সাথে শত্রুতা করব না। এগুলো সব মানে কেতাবি কথাবার্তা। হ্যাঁ, তো এই কেতাবি কথাবার্তা থেকে যখন যার গায়ে জোর বেশি, তখন সে করে কি, তার ইনফ্লুয়েন্সটা বাড়ানোর জন্য নানান রকমের কার্যকলাপ করে আর কি। এটা এমন আমেরিকা যেমন করতেছে এখন, হ্যাঁ, মানে খুবই দুঃখজনকভাবে। কিন্তু ওই যে বললাম শক্তি হয়ে গেছে বেশি, এখন শক্তি তো প্রদর্শন করতে হবে। আমি যদি খুব বেশি অস্ত্র আমার হয়, তো অস্ত্রগুলো বিক্রি করতে হবে তো কোথাও, তো যুদ্ধ না লাগলে আমি অস্ত্র বেচবো কোথায়? তো এই মানে এন্টার সারা ওয়ার্ল্ডে এই পলিটিক্সটা চলে গেছে একটা সুবিধাভোগী গোষ্ঠীর কাছে, এবং তারা যেভাবে মানে চায় ঠিক সেইভাবে তাদের পলিসিগুলো ওইভাবে ঠিক করে। আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম, সেই জন্য আমি খুব কাছের থেকে দেখেছি যে আমেরিকা কিভাবে ফাংশন করে আর কি। তো সেখানে দেখবেন, ওখানেও শুনতাম যে সাধারণ মানুষের সাথে যত কথা বলতাম, তখন বলতো আরে পলিটিশিয়ানরা কি আমাদের কথা চিন্তা করে নাকি? এটা কিন্তু ওখানকার সাধারণ মানুষ একই কথা বলে। কিন্তু দুঃখজনকভাবে সাধারণ মানুষের কোনো চয়েস নাই। এই অর্থে হয় তাদের ডেমোক্র্যাটদের ভোট দিতে হবে, নাহলে রিপাবলিকানদের ভোট দিতে হবে। হ্যাঁ, তো আমরা যে বলি না যে গণতন্ত্র পৃথিবীর কোথাও নাই। গঙ্গা তিস্তা চুক্তি রয়েছে, সংস্কৃতির আদান প্রদান, ব্যবসায়িক দিক, নানা দিক কিন্তু বাংলাদেশের সাথে ভারতের রয়েছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু একটা নতুন সরকার এসেছে। তো সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি যে পত্রপত্রিকায় বা টেলিভিশনে দেখছি যে অনেকের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে এইবার তিস্তা চুক্তির সমস্যার সমাধান হয়ে যাবে। আমার অভিজ্ঞতা বলে এটা কিছুই হবে না। হ্যাঁ, হবে না। কেন হবে না সেটা বলছি। প্রথম কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটার বিরোধিতা করেছিল, বিকজ তারা হলো মানে লোয়ার রাইপেরিয়ান যে দেশ বলে, মানে উজান থেকে যখন পানি আসে আস্তে আস্তে মানে পশ্চিমবঙ্গে আসে, তারপরে বাংলাদেশে আসে। তো বাংলাদেশকে যদি তাদের হিস্সা দিতে হয়, তাহলে পশ্চিমবঙ্গেরও কিছু মানে পানি কম হবে। তো সেটা তো পশ্চিমবঙ্গের লোকজন সাফার করবে। তা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী হবে, সে কি এটা মেনে নিবে? মানে ইরেসপেক্টিভ অফ হুইচ পার্টি হি বিলংস অর শি বিলংস টু, ডাজন্ট ম্যাটার। কেন করবে না? যে বিকজ সে তো পশ্চিমবঙ্গের জনগণের ভোট তো তার লাগবে, বাংলাদেশের জনগণের ভোট তো তার দরকার নাই। ফলে যদিও এরকম কথা বলা হচ্ছে এখন যে না, এবার সমস্যার সমাধান হবে। আর ইন্ডিয়া মানে বলতে হয়তো শুনতে খারাপ লাগবে, তাদের ট্রাম্প কার্ড লাগে কতগুলো আর কি একটা দেশকে মানে ঠিক করার জন্য মাঝে মাঝে। আর যেহেতু একটু বড় দেশ, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য তাদের অনেক, হ্যাঁ, তো সেই জন্য তাদের ওই যে লিভার্সগুলোকে মানে সহসা ছাড়তে চায় না। তারা দেখবে তাদের নিজের ইন্টারেস্ট কি আছে। ইন্ডিয়ার সবচেয়ে বড় যে কনসার্ন আমাদের দেশের জন্য, সেটা হলো যে এখান থেকে ইনসার্জেন্টসরা যেন মানে কোনো রকম সুযোগ সুবিধা না পায়। এবং সত্যি কথা বলতে কি, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে
ধরেন আওয়ামী লীগ সরকারের পতনের পরে 1975-এর পর থেকে যতগুলো সরকার আসছে তারা ওই ইন্ডিয়ার যারা ইনসার্জেন্ট যেমন উলফা, ওই যে নাগা, এদেরকে জায়গা দিত। এটা একদম সত্য কথা, যদিও স্বীকার করে না সেটা, বাট ইটস এ ফ্যাক্ট। কেমন? তো সেই কারণে ইন্ডিয়ার মানে মেন কনসার্নটা কি, ধরেন আগে যখন পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান 1000 মাইলের দূরত্ব, তাদেরকে দুইটা ফ্রন্টে তাদের সৈন্য রাখতে হতো, ওয়েস্টার্ন ফ্রন্টে, ইস্টার্ন ফ্রন্টে, তাই না? তো এখন যেটা তারা করবে, তারা এটা চাচ্ছিল যে বাংলাদেশটা মানে পাকিস্তানটা ভাগ হয়ে গেলে পাকিস্তান, তাহলে বাংলাদেশের দিকে আমাদের এত নজর দিতে হবে না, বাংলাদেশে এত সৈন্য সামন্তর দরকার নেই, মানে ওয়েস্ট বেঙ্গলে এত সৈন্য রাখার দরকার নেই। এই সৈন্যগুলো তারা সব ওয়েস্টার্ন ইয়েতে নিয়ে গেল, ওই কাশ্মীরিদের সাহায্য করার জন্য ওইখানে নিয়ে গেল সব। তো এখন যদি ইনসার্জেন্সি যদি বাড়ে তখন আবার সৈন্য লাগবে, এখানে ইন্ডিয়ান ট্রুপস লাগবে। তো সেই জিনিসটা যাতে না হয় সেটা বাংলাদেশ গভর্নমেন্টকে, প্রত্যেকটা গভর্নমেন্টকে তারা এটা প্রেশার দিছে যে তোমরা এটা করতে পারবা না, তাইলে কিন্তু আমরা তোমাদের লাইফ আমরা মিজারেবল করে ফেলবো। হ্যাঁ, তো এখন এই জিনিসটা যাতে না হয়, এবং আমি দেখলাম সেদিন আমাদের যে হাই কমিশনার আছে রিয়াজ হামিদুল্লাহ, সে স্পষ্টভাবে একটা অনুষ্ঠানে বলেছে দিল্লিতে যে আমরা কখনোই অন্য দেশের মানে ইনসার্জেন্টদেরকে আমাদের এখান থেকে তৎপরতা চালাতে দেব না। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্ডিয়ানদের মেন কনসার্ন। তো তারা এটা যতক্ষণ তারা এনশিওরড না হবে ততক্ষণ আমাদেরকে খোঁচাইতে থাকবে। দ্যাটস আ ফ্যাক্ট অফ লাইফ। জি, মীর আরশাদ, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই আমি, সেটি হচ্ছে যে এই নির্বাচনে বিজেপির জেতার পরে দেখা গেছে যে আওয়ামী লীগ অনেক খুশি হয়েছেন এবং আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশে আছে। তো আওয়ামী লীগের খুশি হওয়ার কারণটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? তাদের স্বার্থটা কোথায়? এবং শুভেন্দুকে কিন্তু তারা অভিনন্দনও জানিয়েছেন, মানে এটা আপনার কাছে মানে কি মনে হয়? আচ্ছা, এটা তারা তো দেখলাম যে ফুল দিয়েও শুভেচ্ছা জানাইছে, ফেসবুকে একটা দুটো ছবি দেখলাম, এবং ফেসবুকে দেখলাম যে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে। আসলে এটা যে আদতে তাদের জন্য খুব বেশি সুবিধাজনক কোনো কিছু বয়ে আনবে আমার মনে হয় না। কারণ হচ্ছে আপনার দেশের রাজনীতিটা নির্ভর করে দেশের জনগণের উপর। বাংলাদেশের জনগণ যদি চায় সেটা এক হিসাব, কিন্তু আপনি পাশে কে আসলো, কলকাতায় কে ক্ষমতায় আসলো, কে মুখ্যমন্ত্রী হলো, এটার একটা প্রভাব আছে, ঠিক আছে, বাট এটা এতটাও না যে আমাদের এখানে সরাসরি একবারে হস্তক্ষেপ করবে বা প্রভাব রাখবে। আমার এই জায়গাটা একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি সেইখানে আমি বলবো যে আমরা সৌভাগ্যবান যে আমরা একটা ইলেকশন করে ফেলেছি এর মধ্যে, এবং হচ্ছে জাতীয় নির্বাচন হওয়ার মাধ্যমে বিএনপি হচ্ছে ক্ষমতায় আসছে একটা মেজরিটি নিয়ে। এই কারণে হচ্ছে এখন আপনি দেখবেন যে একটা স্টেবল একটা সিচুয়েশন, এই যে ওই পারে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এখানে যেমন প্রতিবাদও হচ্ছে, কিন্তু এইটা আমরা দেখতেছি না যে এখানে একটা মব তৈরি হচ্ছে, এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এখানে তৌহিদি জনতা বের হয়ে গেল, এবং পশ্চিমবঙ্গ ভার্সেস বাংলাদেশ পাল্টাপাল্টি ঘটনা ঘটছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে না, এবং এই পুরা ক্রেডিটটাই আমি বর্তমান সরকারকে দিতে চাই যে তারা খুবই ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করছে এখন পর্যন্ত, এবং সারা দেশের মানুষও এখানে সহযোগিতা রাখতেছে। সবাই মিলে ঝিলে আমরা যেই বয়ানটা দিতে চাই যে আমরা সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ, সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই মিলেমিশে আছি। তোমরা যদি ওই পারে তোমাদের সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই তাদের কনসার্ন, ভোট তাদের জনগণই দিয়েছে, ভোট দিয়ে তারাই ক্ষমতা এনেছে। এই জায়গায় একটা জিনিস বলে রাখি, কলকাতার বেশ কিছু খবরে আমি দেখলাম তারা কিন্তু এখন বুঝতে পারতেছে যে আসলে যেই পরিবর্তনের জন্য তারা বিজেপিকে ক্ষমতা আনলো সেটা কিন্তু আলটিমেটলি হইল না, উল্টা আরো হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। আপনি সবচেয়ে অবাক হবেন, হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি যে মহিলাদেরকে ওড়না পরা, হিজাব পরা, এই সমস্ত ওগুলো তো হচ্ছে। ইভেন হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে, মানে একটা মেসাকার অবস্থা তৈরি হয়ে গেল, যেটা কলকাতার মানুষ এখন বুঝতেছে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতেছে যে আমরা একটু ভালো চাইতে গিয়ে মনস্টারকে ক্ষমতায় নিয়ে আসছি, কাইন্ড অফ এরকম একটা পরিস্থিতি। নাকি এটা শুধুমাত্র নির্বাচন পরবর্তী সময়ের সহিংসতা? না, এটার ব্যাপ্তিতে এত বেশি, সেটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক বলা যাচ্ছে না, কারণ ক্ষমতায় তবে এটা ঠিক করে ফেলবে বলে মনে হয়। ওরা চেষ্টা করবে ঠিক করতে, কিন্তু আলটিমেটলি কতটা পারবে সেটা নিয়ে আমি সন্দিহান। কারণ বিজেপি যখন অন্যান্য স্টেটগুলোতে ক্ষমতায় আছে, ওখানে দেখবেন যে আপনি কিছুদিন পর পরে আমরা খবর পাই যে মসজিদে হামলা হচ্ছে, মারতেছে ধরে, অথবা অনেককে একবারে হত্যাই করে ফেলতেছে গরুর মাংস খাওয়ার অপরাধে, বিভিন্ন কিছু। এই জিনিসটা এখন কলকাতা এবং পশ্চিমবঙ্গে পর্যন্ত চলে আসবে।
সো এই জায়গায় হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে এবং সকল মহল মিলে আমরা যদি আরো আমাদের এই যে সম্প্রীতি সেটা ধরে রাখি এবং এখানে যেই মানুষগুলো বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে যে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে এক প্রকারে এবং চেষ্টা করবে ফায়দা লুটার চেষ্টা করবে যে ওই পারের অশান্তি, ইনক্লুডিং আপনি যাদের কথা বললেন যারা খুব খুশি হয়ে গেল, তারাও চাবে যে এখানে কিছু একটা গন্ডগোল হোক। হ্যাঁ, সরকারের এটা খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আমি আশাবাদী যে এটা এখন পর্যন্ত পারছে এবং সুশীল সমাজ, সাংবাদিক এবং অন্যান্য সেক্টরের যারা মানুষ আছেন তাদেরকেও এই বয়ানটা উৎপাদন করতে হবে যে ওখানে যাই হোক আমরা এই পারে আমাদের অবস্থান ধরে রাখবো। আরেকটা বিষয়, পররাষ্ট্রনীতি নিয়ে আলাপ হচ্ছিল, আপনি দেখবেন যে মমতা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমরা আমাদের ন্যায্য পানির হিস্সা পাইতাম না। হ্যাঁ, উনি কিন্তু ভেটো দিত, ঠিক আছে। সো বিজেপি আসছে বলে যে এখানে খুব নতুন ভালো কিছু হতে যাচ্ছে, আমাদের জন্য পজিটিভ কিছু, আমার তা মনে হয় না। আমরা সবসময়ই বঞ্চিত থাকব, কিন্তু এই জায়গাটায় এই সরকারের আমলে এখন আমি যেটা দেখি যে আমরা আমাদের যে চাওয়ার জায়গাগুলো সেই জায়গায় আমরা ছাড় দিব না, আমাদের জায়গাগুলো আমরা ঠিকই আদায় করে নিব। আরশাদ মাহমুদ, আমি আপনার কাছে একটি প্রশ্ন আসলে রাখতে চাই যে এই সরকারের কাছে শুরুতে আসলে কি কি চ্যালেঞ্জ আসতে পারে। আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি, বারবার তৃণমূলের তরফ থেকে কিন্তু বিজেপিকে আসলে বহিরাগত একটা তকমা কিন্তু সবসময় দেওয়া হতো। তো বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য বিজেপি আগামীতে আসলে কি কি পদক্ষেপ নিতে পারে বলে মনে হয় আপনার কাছে, যেখানে 30% হচ্ছে মুসলিম পপুলেশন, সেক্ষেত্রে বা বিজেপির কি কি রূপরেখা হতে পারে? আচ্ছা, তার আগে আমি জাস্ট ওই কথাটা একটু শেষ করি নেই। আচ্ছা, ওই মানে ইনসার্জেন্সির যে কথাটা বলছিলাম, তো শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে 2009 সালে সে মোটামুটি একটা অঙ্গীকার করলো যে আমরা এখান থেকে মানে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত ইনসার্জেন্টসরা আছে তাদেরকে আমরা জায়গা দিব না, এবং লিটারালি তাদেরকে সব বের করে দিয়েছিল। ওই যে উলফা, অনুপ চেটিয়ার নাম আপনারা শুনেছেন, হ্যাঁ, সবগুলো তারা বের করে দিল, এবং যার জন্য ইন্ডিয়া তার উপর ভীষণ খুশি ছিল। খুশি হওয়ার কারণেই তারা চাচ্ছিল যে শেখ হাসিনা থাকলে আমরা নিরাপদ থাকি মানে কি আমাদের মানে সিকিউরিটি কনসার্নটা থাকে না। হ্যাঁ, এই জিনিসটা একটু। আর যে প্রশ্নটা আপনি করলেন যে পশ্চিমবঙ্গে এইগুলা, এখন শুভেন্দু অধিকারী তো নিজে বাঙালি, কেন রবীন্দ্রনাথকে সে পছন্দ করে, তো বা রবীন্দ্রনাথের গান শোনে নিশ্চয়ই। তো গেরুয়া গ্রুপ যতই কথা বলুক না কেন, এটা তো সত্য কথা যে পশ্চিমবঙ্গে তো বাঙালিদের মানে জায়গা, প্রদেশ। তো সেইখানে ওই যে হিন্দি ভাষীদের চাপানো বা হিন্দি কালচারকে চাপানো, এটা খুব ডিফিকাল্ট হবে আর কি। এটা সাধারণ যারা হয়তো এবার বিজেপিকে ভোট দিয়েছে, যেসব বাঙালিরা, তারা কিন্তু সবাই যে বিজেপির মানে আদর্শের দীক্ষিত তা না। তারা দিয়েছে তৃণমূলের অত্যাচার, দুর্নীতি, ঠিক আওয়ামী লীগের ব্যাপারে যেটা হয়েছিল আর কি। আওয়ামী লীগের মানে অত্যাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, এইসব কারণে মানুষ বিরক্ত হয়ে গেছিল যে না, এদেরকে আর দরকার নেই। ঠিক এক্স্যাক্টলি আরো কিছু বিষয় আছে যেখানে নারীর অধিকার, নারীর সুরক্ষা, চাকরি এবং দুর্নীতির কথা যেটি আপনি বললেন। হ্যাঁ, তো এটা এখন সত্যি কথা বলতে কি, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে আমরা তো সারা ভারতেই দেখতে পাচ্ছি যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। কাশ্মীরে যে ভীষণভাবে নির্যাতন, আমি কিছুদিন আগে কাশ্মীরে গিয়েছিলাম আর কি, আমি দেখলাম সেখানে অবস্থা নিজের চোখে, মানে অবিশ্বাস্য। নির্যাতনটা অনেক দিন থেকে হয়ে আসছে। কিন্তু আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, তো ধর্মের একটা ব্যাপার তো এখানে থাকে। এখানে আমি না চাইলেও এটার একটা ইম্প্যাক্ট হয়। যখন আমরা দেখি যে একটা মুসলমানকে ওখানে মারছে, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। হয়তো আমরা সেইভাবে ঝাঁপিয়ে পড়ি না হিন্দুদের উপরে, আশা করি এটা হবে না, কিন্তু ওই একটা সুবিধাভোগী শাসক গোষ্ঠীরা তারা সবসময় নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। এটা সব জায়গাতেই একই অবস্থা। তো তখন এই যে মানে নরেন্দ্র মোদী এতদিন ক্ষমতায় আছে কিভাবে, ওই বলতেছে যে এই দেখো আমি ক্ষমতায় না থাকলে কিন্তু হিন্দু গেছে, সব শেষ। তো এই জিনিসগুলা। আর আমার কাছে সবসময় মনে হয় কি, আমি যখন স্কুলে পড়তাম, আমার সঙ্গে মানে আমার স্কুলের সহপাঠী যারা ছিল, নিখিল, দীপা, হারাধন, এরা মানে পরে এরা সবাই চলে গেল। হ্যাঁ, মানে কোথায় চলে গেল? সব ইন্ডিয়া চলে গেল। রায়ট হয়েছিল একটা 64-এর পরে, সব রায়ট থেকে চলে গেল। আমার না এত কষ্ট লাগলো। তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওরা রায়টটা কেন করলো, মানে কেন হইলো, ওদের মানে হিন্দুদের মারলো কেন এখানে 64-এ যে রায়ট হয়েছিল? তা বললো কি
যে কাশ্মীরে একটা মসজিদে হজরত বাল মানে হজরত রসুল্লাহ বাল মসজিদ বলে, না রসুল্লাহ চুল ছিল সেজন্য তো সেখানে তারা ওখান থেকে চুলটা কোনো হিন্দু চুরি করছে আর কি। তো আমি বললাম 1000 মাইল দূরে কি হয়েছে, তো ওরা মৎস্যপাশার হারাদন দীপা ওরা কি করছে, ওরা তো কোনো কিছু করেন নাই। কিন্তু ওই যে একটা তখনকার যে পাকিস্তানি শাসকরা ছিল তারা চিন্তা করলো ক্ষমতায় থাকার জন্য এই দাঙ্গা লাগাইতে হবে এবং সেইভাবেই করলো। আরেকটা কথা মানে খুব আমার কাছে মনে হয় যে আমাদের জন্মের উপর তো কারো কোনো হাত নাই। আপনি হিন্দুর ঘরে জন্ম নিতে পারেন, আমি খ্রিস্টান হইতে পারতাম, আমি ইহুদি হইতে পারি, এটার প্রতি তো আমার বা আপনার বা এই আমাদের এই মীর রাশাদের তো কোনো হাত নাই। তো আমরা যতদিন মানবিকতার ধর্ম যতদিন আমরা মানে লালন না করব, হ্যাঁ, ততদিন ওই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। এটা এইভাবে চলতেই থাকবে। জি, আমরা মিস আরশাদের কাছে একদম ছোট্ট করে জানতে চাই যে নতুন সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে, কোন কোন দিকে আসলে বিজেপির নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? নজর দিবে না আমরা বিজেপি নজর দিবে যেহেতু এখন নতুন সরকার গঠন করেছে, একদম ছোট্ট করে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটে বলি, আমি প্রথমত বিজেপি ওদের জন্য কি করবে, ওদের কি মানুষের জন্য কি কাজ করবে সেটা নিয়ে আমি মোটেই আগ্রহী না। আমি মোটেই তাদের সাথে তো আমাদের যে জায়গাটা সেটাতে আমি আগ্রহী। সেই জায়গাটা হচ্ছে যে আমি চাইবো যে আমাদের যে বাণিজ্যিক যে লেনদেনগুলো হয়, আমরা অনেক কিছু আমদানি করি আবার অনেক কিছু রপ্তানি করি, এটা যেন ঠিকঠাক থাকে। আমাদের এই পারে যেন শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা আরো অটুট হয়, সেটা বজায় থাকে এবং এটা বিশ্বের কাছে একটা এক্সাম্পল যেন হয় যে দেখো এই পারে এবং ইন্ডিয়ার কি অবস্থা, সেখানে বাংলাদেশের মানুষ কতটা আন্তরিকভাবে মিলে মিশে আছে। সো এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদেরকে আরো বেশি গ্লোরিফাই করবে। জি, মীর আরশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরশাদ মাহমুদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের এখানেই আজকে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।